এখন আমাদের এই সোসাইটিতে আমাদের তো যেই আলাপগুলো আমরা করছি যে নারী পুরুষের যেই হিস্সা এবং বিশেষত নারীদের হিস্সা রাজনৈতিক বয়ানে, সেখানে অবশ্যই সোসাইটি একটা গুরুত্বপূর্ণ জায়গা, সমাজ একটা গুরুত্বপূর্ণ জায়গা ধরে আছে। কিন্তু আমরা যদি দেখি ফ্যাসিস্ট কাঠামোতে, যেটা স্বৈরাচারী কাঠামোতে কিভাবে 15 বছরে ধীরে ধীরে আমাদের সামাজিক যে বুনট, আমাদের যে সোশ্যাল ফ্যাব্রিকেশন আছে নেতৃত্বের, সেই জায়গাগুলোতে কিভাবে হামলা করা হয়েছে। কারণ একটা হচ্ছে আপনার সরকার দিয়ে আপনি রাষ্ট্রটা চালান, কিন্তু স্থানীয় সরকার দিয়ে কিন্তু আসলে গ্রাম বা সোসাইটি চলে না। ওইটা চলে ওই মসজিদ কমিটির যে হেড বা স্থানীয় ইমাম বা ওই হেডমাস্টার, এদেরকে দিয়ে আসলে সোসাইটিটা পরিচালিত হয়। এবং সেখানে অবশ্যই নারীদের একটা পার্টিসিপেশন আছে কিনা সেটা একটা গুরুত্বপূর্ণ পার্ট। কিন্তু আওয়ামী আমলে আমরা দেখেছি কিভাবে ফ্যাসিস্ট কাঠামো স্ট্যাবলিশ করার জন্য এই টোটাল সামাজিক যে বন্দোবস্ত যেটা আমাদের আগে ছিল, যেটা আমরা দীর্ঘদিন ধরে বিভিন্ন রাজনৈতিক আমলেও আমরা টিকিয়ে রাখার চেষ্টা করেছি, কিন্তু সেটা তারা হামলা করেছে যাতে করে পুরো ফ্যাসিস্ট যে গ্র্যাব, যেটা হচ্ছে হস্তক্ষেপ, সেটা যাতে ফুলফিল করা যায়, যাতে করে আর কখনোই কেউ চিন্তা করতে না পারে যে হাসিনার বদলে অন্য কেউ। যেটা আমরা কথা দেখেছিলাম বিকল্প কে, বিকল্প তৈরি হওয়ার আগেই কিন্তু হাসিনাকে সবাই নামিয়ে দিয়েছে। হাসিনা পদত্যাগ করতে বাধ্য হয়েছে, তখন কিন্তু বাংলাদেশে তাদের যে তথাকথিত বিকল্প, সেটা কিন্তু বাংলাদেশের মানুষ আর তোয়াক্কা করেনি। বাংলাদেশের মানুষ যেটা বুঝেছে, আমরাই বিকল্প হয়ে উঠবো। এই যে সামাজিক জায়গাগুলোতে যেই বুননটা ছিল, যেই আমাদের যে ক্লাসিক স্ট্রাকচারটা আছে, সেখানে আওয়ামী লীগ হামলা করেছে এবং মসজিদ কমিটি থেকে শুরু করে স্কুল কমিটি, কলেজ কমিটি, সমস্ত জায়গায় তারা নিজেদের হস্তক্ষেপ করেছে, যাতে করে ফ্যাসিজমকে তারা একদম রন্ধ্রে রন্ধ্রে এবং ওয়ার্ডে ওয়ার্ডে ছড়িয়ে দিতে পারে। সেই জায়গা থেকে অবশ্যই এখানে আমরা যদি খেয়াল করে দেখি যে আমাদের যে নারী আসনগুলো, যেভাবে সংরক্ষিত নারী আসন বলে যেভাবে সিলেক্টেড ওয়েতে এদেরকে নিয়ে আসা হয়েছে, তাতে করে বাংলাদেশে গত 53 বছরে নারী নেতৃত্ব তৈরি হওয়ার পুরো প্রসেসকে ভুলণ্ঠিত করা হয়েছে। এবং যাতে আমরা এখন যে আমরা ক্রাইসিস গুলোতে পড়ছি, আমরা যে নারীদেরকে নিয়ে আসতে পারছি না বা আমরা তাদেরকে আরো পার্টিসিপেশন নিশ্চিত করতে পারছি না, এটার একটা বড় কারণ হচ্ছে স্ট্রাকচারালি, কাঠামোবদ্ধভাবে এই জায়গাগুলোতে এই সংরক্ষিত নারী আসনের নামে নারী নেতৃত্ব তৈরি হওয়ার পথ রুদ্ধ করা হয়েছে। তো আমাদেরকে সামনের দিনে আমরা আরেকটা বিষয় যদি আমরা মাথায় রাখি, আমরা গণপরিষদ নির্বাচনের দিকে যাব ইনশাল্লাহ। আমাদের সেই দিকেই আমাদের যাত্রা, আমাদের অভ্যুত্থান পরবর্তী সময়ে এটাই হচ্ছে আমাদের একমাত্র যৌক্তিক নির্বাচন, আমরা বলছি গণপরিষদ নির্বাচন। কিন্তু আমাদের জাতির ইতিহাসে, আমাদের বাঙালি রাষ্ট্রের, বাংলাদেশি রাষ্ট্রের যে জাতির ইতিহাসে, সেখানে যদি আমরা দেখি সর্বশেষ গণপরিষদ নির্বাচন, তার মধ্যে থেকে যেই সংবিধান সংস্কারের যে সংবিধান প্রণয়ন কমিটি করা হয়েছিল, সেখানে 34 জন পুরুষ ছিল, একজন মাত্র নারী ছিল। তার নাম ছিল বেগম রাজিয়া খাতুন। ওনার নাম আমরা কেউ জানি না। উনি ছিলেন শেরেবাংলা একে ফজলুল হকের নাতনি, কিন্তু উনি 54 সালে মুসলিম লীগের হয়ে নির্বাচনে জিতে আসা একমাত্র নারী সংসদ সদস্য। তো এই যে নারীদেরকে যারা এসেছিলেন, তাদেরকেও যে আমরা ভুলতে বসেছি, তাদের নামও যে আমরা উচ্চারণ করছি না, এটা আমাদের জন্য পরবর্তীতে আর ভবিষ্যতের জন্য ভালো না। আমাদেরকে ইতিহাস থেকে নারীদেরকে তুলে আনতে হবে, আমাদেরকে প্রীতিলতাদেরকে মনে করতে হবে, আমাদেরকে ইলা মিত্রদের মনে করতে হবে, আমাদের রাবেয়া বুসরিনকেও মনে করতে হবে, এবং আমাদের যারা নারী নেতৃত্ব ছিলেন বিভিন্ন সেক্টরে, তাদের নিয়ে কথা বলতে হবে, চর্চা করতে হবে। আমরা দেখেছি যে কিছুদিন আগে ফাউন্ডিং ফাদার্স একটা কিছু মানুষের মুখ আমরা দেখেছি, সেখানে ভাসানী ছিলেন, আবুল হাসিম ছিলেন, কিন্তু আমরা খুব খুঁজেছি যে একজন নারী কাকে আমরা ওই 5 জনের মধ্যে একজন করতে পারি বা 6 নাম্বার জন করতে পারি, কিন্তু আমরা ওইভাবে বলতে পারছি না যে নারীদেরকে সেই সুযোগটা করে দেওয়া হয়েছে। তো আমরা এখন নাগরিক কমিটির জায়গা থেকে আমরা নারীদের সকল অধিকার নিয়ে কথা বলার জন্য নারী সেল বিশেষভাবে করেছি, এবং এটাও সত্য যে নারী সেল একসময় আর কাজে লাগবে না বা এটার প্রয়োজনীয়তা থাকবে না, বা এই যে মহিলা লীগ, যুবলীগ এবং হচ্ছে যুব মহিলা লীগ, এই ধরনের নারীদের জন্য এক্সট্রা যেই সংগঠনগুলো করতে হয়, এটার প্রয়োজন আমরা ফিল করব না। আমরা মেইন স্ট্রিমে আমাদের একদম স্বাভাবিক রাজনীতির যে ধারা, সেখানে নারীদেরকে নিয়ে আসবো। কিন্তু এখানে কিন্তু কিছু বাধা আছে, যে আমাদের যে রাজনৈতিক সংস্কৃতি, যেটা পরিবর্তনের কথা আমরা বারবার বলছি, বিদ্যমান রাজনৈতিক সংস্কৃতিতে নারীদের অংশগ্রহণ ধীরে ধীরে কমার পথেই থাকবে। আমাদেরকে যেটা নিশ্চিত করতে হবে, বিদ্যমান যত রাজনৈতিক দল আছে
তাদেরকে এটা নিশ্চিত করতে হবে তারা তাদের রাজনৈতিক সংস্কৃতি ইন্টারপার্টি ডেমোক্রেসি নিশ্চিত করে তারা তাদের রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন করবেন, যাতে ভাইয়ের রাজনীতি, সহমতের রাজনীতি, আর হচ্ছে সেলফির রাজনীতি, আর হচ্ছে এই মঞ্চের পিছনে গাদা গাদা লোক দাঁড়িয়ে থাকার এই ধাক্কাধাক্কি আসলে সম্ভ্রান্ত ফ্যামিলির মেয়েরা এটা করবে না। সম্ভ্রান্ত ফ্যামিলির মেয়েদেরকে যদি আপনারা রাজনীতিতে দেখতে চান এবং মেয়েদেরকে যদি, নারীদেরকে যদি দেখতে চান সেই তাদের এম্পাওয়ারমেন্টের জায়গায়, তাহলে অবশ্যই আমাদের রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন করতে হবে। সেই সাথে অবশ্যই এখানে ফিমেল এম্পাওয়ারমেন্টের সাথে অবশ্যই এখানে সম্পত্তির অধিকার জড়িত। আমাদের দেশে এই মুহূর্তে নারীর সম্পত্তির অধিকার নিশ্চিত করার জন্য যে আইনটা ব্যবহার করা হয় সেটা অ্যাকচুয়ালি পাকিস্তান আমলের আইন, আপনারা জানেন কিনা। তো পাকিস্তান আমলের আইন দিয়ে আমরা এখনো আমাদের পাকিস্তান আমলের আইন দিয়ে আমরা শ্রম আইন করছি, আমরা পাকিস্তান আমলের আইন দিয়ে 1861 সালের ব্রিটিশ আইন দিয়ে আমরা পেনাল কোড, এবং হচ্ছে পরবর্তীতে আমাদের এই যে পুলিশ আইন সেটাও 1861 সালের, এবং আমাদের নারীদের অধিকার রক্ষার জন্য যে আইন সেটাও হচ্ছে পাকিস্তান আমলের। সো এই যে জায়গাগুলো, যে আধুনিক জায়গাগুলোতে আমরা সম্পত্তির অধিকার নিশ্চিত করা নারীদের জন্য এক্সারসাইজ, পাওয়ার এক্সারসাইজের জায়গাগুলোতে তাদের কি জায়গা থাকতে পারে এই জায়গাগুলো নিয়ে কথা বলা, এই সামনের দিনে এই আলাপগুলো আসা জরুরি। এবং সামনের দিনের গণপরিষদের নারীদের অংশগ্রহণ সর্বোচ্চ পরিমাণ থাকবে, এই লক্ষ্যে জাতীয় নাগরিক কমিটি কাজ করছে এবং এই লক্ষ্যে সামনের দিনের রাজনৈতিক দলও কাজ করবে। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ সামান্তা।